তিনি সাধারণ মানুষের মতো যানজট পার হচ্ছেন। তার গাড়ি যানজটে আটকে আছে। এগুলোকে লাইমলাইটে এনে তিনি যে কত বড় নেতা, তিনি যে কত বড় মহান, যা আগে এরশাদ সাহেব, শেখ হাসিনা, এমনকি বেগম জিয়া বা জিয়াউর রহমান সাহেবও করতে সাহস পাননি। ঠিক সেইভাবে তিনি সাধারণের মতো জীবনযাপন করছেন। এটাকে জনগণের সামনে এনে তাকে জনগণের নেতা বানানোর প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে। এর বাইরে যারা মন্ত্রী মহোদয় রয়েছেন তারা নানা রকম কথা বলে, কাজকর্ম করে, অ্যাকশন দেখিয়ে তারেক রহমান সাহেবের স্বপ্ন পূরণ করা, বিএনপিকে জনমুখী করা এবং যে কোনো মূল্যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পেছনে ফেলে দেওয়ার জন্য প্রায় সব কাজই তারা করছেন। ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই বিভিন্ন এলাকাতে বিএনপি যারা নেতাকর্মী তারা খাল খনন, খাল পরিষ্কার ইত্যাদি নানা কর্মে নিজেরা ব্যস্ত হয়ে পড়েছেন। এবং চারিদিকে যারা জনগণ দেখছেন সবাই বলার চেষ্টা করছেন ধন্য ধন্য ধন্য। তারপর সাধু সাধু সাধু, নেতা তো এরকমই হওয়া উচিত, দল তো এরকমই হওয়া উচিত। আসার সঙ্গে সঙ্গে খাল কাটা শুরু করে দিয়েছে, আসার সঙ্গে সঙ্গে ফ্যামিলি কার্ড দেখা শুরু করেছে। ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারি তহবিল থেকে টাকা দেয়া হবে। তারপর সেই 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং এটা সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হবে। এই কাজগুলো সরকার খুব জোরে সোরে শুরু করছে। এটার শেষ পর্যন্ত ফলাফল কী হবে সেটা পরে বলবো, কিন্তু তার আগে বলা উচিত যে এগুলো খুব জনপ্রিয়। আরও স্পষ্ট করে যদি বলি তাহলে এগুলো খুবই সস্তা জনপ্রিয় কাজ, যে কাজ দিয়ে মানুষদেরকে খুব অল্প সময়ের জন্য মুগ্ধ করে রাখা যায়। কিন্তু 7 দিন পর 10 দিন পর যখন মানুষের পেটে টান লাগবে, বা ইতিমধ্যে যাদের পেটে টান শুরু হয়েছে, পবিত্র মাহে রমজান চলছে, মানুষ ছুটছে, রাস্তাঘাট রীতিমতো মানে চলাফেরা করা যাচ্ছে না, এত মানুষ, এরা সবাই গত 17 মাস ধরে বসেছিল যে একটি গণতান্ত্রিক পরিবর্তন হলে, নতুন সরকার আসলে তারা কাজ করবে, সেই কাজের জন্য তারা বের হয়েছে। বের হওয়ার পর ব্যাংকে যাচ্ছে, টাকা নেই, গার্মেন্টসে যাচ্ছে, শ্রমিকদের মাস শেষে বেতন ভাতা কিভাবে দেবে, গার্মেন্টস মালিকদের মাথা খারাপ। আমার একজন পরিচিত গার্মেন্টস মালিক, গত 8-10 বছরে বেশ সফল ব্যবসায়ী। তো ভদ্রলোকে সেদিন একসাথে নামাজ পড়লাম, দেখলাম যে খুব ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আসছে, ইফতার গাড়িতে বসে করেছে। সে বলল যে এরকম একটা ব্যাংক, নাম বললাম না, বললো যে একটা ব্যাংকে তার বেশ কিছু টাকা ছিল, এখন সেই ব্যাংকের অবস্থা ভালো না, ফলে প্রায় 4-5 কোটি টাকার মতো সেখানে তার আটকা পড়ে আছে। এখন ঈদের সামনে তিনি বেতন কিভাবে দিবেন, ভাতা কিভাবে দিবেন, এই টেনশনে তিনি মরে যাচ্ছেন। এর কারণ হলো ওই ব্যাংকে তার তো মানে এলসি করা ছিল, এক্সপোর্ট করেছে, এক্সপোর্টের টাকা ডলার হিসেবে তার ব্যাংকে জমা হয়েছে, আর সেই ডলার বাংলাদেশ ব্যাংক রেখে দিয়ে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংককে ঠিকই টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সেই ব্যাংক এখন গ্রাহকের চাহিদা মেটাতে পারছে না। এরকম আমি একটা ঘটনা দেখলাম যে এই রোজার মাস তার জন্য হারাম হয়ে গেছে, ঠিকমতো নামাজ পড়তে পারছেন না, মসজিদে যেতে পারছেন না, এমনকি সেহেরি ইফতারও করতে পারছেন না। তো যার জন্য রাজনীতির ময়দানে যতই ম্যাজিক দেখানো হোক না কেন, কিন্তু যারা ভুক্তভোগী, যারা সাধারণ আমজনতা, তারা তো চাল, ডাল, আটা, ময়দা এগুলোর কথা চিন্তা করছে। যারা চাকরিজীবী মাস শেষে বেতনের কথা চিন্তা করছে, আর যারা অর্থনীতিবিদ তারা চিন্তা করছে যে প্রতিদিন টাকার মান কত করে কমল। শেখ হাসিনা যে টাকা রেখে গেছেন, 100 টাকা রেখে গেছেন, ইউনূস যখন চলে গেছেন তখন সেই 100 টাকার মূল্য হয়ে গেছে 54 টাকা, 46 টাকা নেই, টাকার অবদমন হয়েছে। এখন তারেক রহমান সাহেবকে যদি আবার টাকা ছাপিয়ে তার সরকার চালাতে হয়, টাকা ছাপিয়ে খাল কাটতে হয়, টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড দিতে হয়, তাহলে এই যে এখন শেখ হাসিনার জমানার 100 টাকা যেটার মূল্য এখন 54 টাকা আছে সরকারি হিসাবে, সেটার মূল্য হয়তো হয়ে যাবে আরও অর্ধেক।
অর্থাৎ 54-র অর্ধেক, 27 টাকা। যে মুদ্রাস্ফীতির কারণে একটা সময় জার্মানিতে প্রথম মহাযুদ্ধ হয়েছিল, এই মুদ্রাস্ফীতির কারণে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল, এই মুদ্রাস্ফীতির কারণে আমেরিকাতে গ্রেট ডিপ্রেশন হয়েছিল 1927 থেকে 1933 সাল অবধি, 5 বছর। ইরানে কিংবা অনেক দেশে যখন এরকম মুদ্রাস্ফীতি হয়, ইউরোপের অনেক দেশে না তো হয়েছেই, আফ্রিকার কয়েকটি দেশে আছে যেখানে 1 কেজি আলু দাঁড়িপাল্লার একদিকে রেখে অন্যদিকে 1 কেজি টাকা গুনে দিতে হয়। এরকম ঘটনা ঘটেছে, টাকার এতটা অবমূল্যায়ন। তো বাংলাদেশ সেদিকে যাবে কি যাবে না সেটা নিয়ে আলোচনা করবো না। যে আলোচনা করব যে রাজনীতিতে যা কিছু করা হচ্ছে এগুলো মূলত লিপস্টিক ডেভেলপমেন্ট। লিপস্টিক লাগিয়ে যেভাবে ঠোঁটকে লাল বানিয়ে দেওয়া হয়, কসমেটিক সার্জারি করে যেভাবে মানুষকে সুন্দর বানানো হয়, ঠিক এইভাবে একটা দেশ 15 দিন চালাতে পারবেন, 1 মাস চালাতে পারবেন, কিন্তু এরপরে আর চালাতে পারবেন না যদি রাজনীতির শূন্যতা থাকে এবং যদি অর্থনীতি ভালো না থাকে। আমাদের দেশে রাজনীতির শূন্যতা আছে, অর্থনীতির মহা সর্বনাশ ঘটে গেছে, এটা নিয়ে বিশদ আলোচনা। এর ফলে কি হচ্ছে, যত কিছুই হোক না কেন কোনো অবস্থাতেই নায়ককে নায়ক বানানো যাচ্ছে না, ভিলেনকেও ভিলেন বানানো যাচ্ছে না। গত 17 মাস ধরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে অপান্তেয় করার জন্য, অপ্রয়োজনীয় করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল শূন্য। তাকে চলে যেতে হয়েছে অপমানজনকভাবে, এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে তিনি বিপদে ফেলেছেন। তার উপদেষ্টা, তার কিংস পার্টির কুশীলব, এমনকি তার উপর নির্ভর করে জামাত ক্ষমতা আসার যে স্বপ্ন দেখেছিল এবং যে হুম্বিতম্বি করেছিল, এটি এখন রীতিমতো জামাতের জন্য বুমেরাং হয়ে পড়েছে। আমি গত 17 মাস ধরে বলে আসছি যে বিএনপি ছলে বলে কৌশলে ক্ষমতায় আসার চেষ্টা করছে, এবং ক্ষমতা আসার পর তারা জামাতকে এমন ডলা দিবে, 22 ডলা, যে ডলা পর জামাতের লোকজন বলবে যে আওয়ামী লীগের জমানাতে খুব ভালো ছিলাম, এবং ঘটনা সেই দিকে যাচ্ছে। চারিদিকে জামাতের নিস্তব্ধতা। নাসিরউদ্দিন পাটোয়ারির বড় বড় কত কথাবার্তাগুলো এখন নেই। সে হেসে হেসে বলছে যে এখন তো আমি সালাউদ্দিন সাহেবকে কিছু বলতে পারবো না, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন, এখন কিছু বললে আমাকে গ্রেপ্তার করবেন। আরে বাবা, পারলে এখন সাহস দেখাও, এখন কক্সবাজার গিয়ে সালাউদ্দিনকে গালাগাল করো, এখন পারলে মির্জা আব্বাসের বাসায় গিয়ে ভুকা দাও, তাকে গিয়ে চাঁদাবাজ বলো, কি খবর চাঁদাবাজ, কেমন আছো, এখন গিয়ে বলো না, দেখি কেমন পারো। এবং এখন বলতে পারলে সত্যিকার অর্থে সাহস বোঝা যাবে। এখন সাদিক কায়েম ডাকসুর যে সহসভাপতি, ভিপি, শিবির নেতা, এখন যদি আপনার সাহস থাকে বা তোমার সাহস থাকে, ছোট ভাই এই জন্য তুমি করে বললাম, এখন থেকে বলো যে তারেক রহমানকে একটা লাথি দিতে চাও তো, যে একটা লাথি দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, তারেক রহমান সাহেব যদি এই কাজ করে তাকেও লাথি দিয়ে বাংলাদেশের থেকে তাড়িয়ে দেবো, একটু বলো তো বাবা, দেখি কেমন পারো। তারে বলার দরকার নাই, ধানমন্ডির যে এমপি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকার এমপি মির্জা আব্বাস বা রবিউল আছেন, এদের দুজনকে একটু গালি দেন তো দেখি কত বড় সাহস আছে, বুকের পাটা আছে। তো এই জিনিসগুলো হয় কি, আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবাই বড় বড় কথা বলে, আর যখনই শক্ত কোনো কিছু আসে সঙ্গে সঙ্গে আব্বা আব্বা বলে। তো রাজনীতিতে এই যে যা কিছু চলছে, আবার এখন যারা বিএনপির লোকজন গত এই ইনুজ জামানাতে যারা মিউ মিউ করতেন, তারপর শেখ হাসিনার জামানাতে যারা চিউ চিউ করতেন, এখন তারা হালুম, ওরে বাবা রে বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন। তো যা হোক, যা কিছু হোক না কেন, প্রকৃতির একটা অমোঘ নিয়ম রয়েছে, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা চলছে, এই শূন্যতা আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল বিএনপি এবং জামাতকে দূরে রেখে, কিন্তু বিএনপি এবং জামাতকে দমন পীড়নের উপর রেখেছিল, নিষিদ্ধ করা হয়নি। কিন্তু এখন যেটি হয়েছে,
জামাত যেহেতু সরকারি দলে গেছে এবং গত 17 মাসে তাদের কর্মকাণ্ড নিয়ে তারা চিন্তিত, এই জন্য জামাত একেবারে চুপ হয়ে গেছে। আর অন্যদিকে আওয়ামী লীগ না থাকার কারণে পুরো মাঠ নীরব নিস্তব্ধ, এবং এটি বিএনপির জন্য, বিএনপির ভারসাম্যের জন্য রীতিমতো সংকট হয়ে দেখা দিয়েছে। আর এটাকে আওয়ামী লীগ নিরাপদ দূরত্ব থেকে চমৎকারভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। তারা দেশের ভিতরে এবং দেশের বাইরে নতুন করে সংগঠিত হচ্ছে এবং তানহাই অবস্থায় নিজেদের ভুলভ্রান্তি তারা অনুধাবন করার চেষ্টা করছে। গত এক সপ্তাহ ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যারা লোকজন, বড় বড় নেতা, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু আওয়ামী লীগ করতাম 2009 সনে, যারা আমার সঙ্গী সাথী ছিলেন সংসদে, পার্লামেন্টে আশেপাশে, তারাই পরবর্তীতে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে চলে গিয়েছিলেন। এখন তারা সবাই পলাতক। তো ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেকের সঙ্গে কথা হয়, খোঁজখবর রাখা হয়। তো দেখলাম যে সবাই অনুতপ্ত, তাদের ভুলগুলো তারা বুঝতে পেরেছে, আবার নতুন করে তারা গুছিয়ে উঠতে চাচ্ছে। অনেকে তো একথাও বললেন যে আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে যে টিটকারি করেছি,